নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটু আগেই একটা ব্লগ শেষ করলাম, তারপরে একটা নতুন ব্লগ শুরু হলো। পুরোনো ব্লগটাকে ভাবছি একটু এডিট করে নিয়ে রেডি করে নিয়ে তারপরে ভেবেছিলাম যে এই ব্লগটা শুরু করব। তারপর ভাবলাম যে না, যখন ইচ্ছে হয়েছে বা যখন টেম্পো অন হয়েছে তখনই শুরু করে দেওয়া যাক। শরীরটা আমার ভালো নেই, তা তো জানেনই আপনারা। আমাদের 28 তারিখে বেরোনোর কথা, মানে হচ্ছে আগামীকাল আগামী পরশু, আজকে মঙ্গলবার, আমার বৃহস্পতিবার আমাদের পুরীর উদ্দেশ্যে যাওয়ার কথা। আমাদের হচ্ছে শতাব্দীতে এখান থেকে হাওড়া পর্যন্ত এইবারে প্রথমবার আমরা ভিস্তাডোমের এক্সপিরিয়েন্স করব। তারপর সেখান থেকে আমাদের দমদম থেকে আমাদের ফ্লাইট ভুবনেশ্বরের জন্য 7:30 নাগাদ আর কি। কাজে আমরা বৃহস্পতিবার দিনই পুরী পৌঁছবো, কিন্তু একটু রাত হয়ে যাবে, হয়তো সেদিন সমুদ্র দর্শন হবে না, কিন্তু ঠিক আছে। আর আমাদের এইখান থেকে ভুবনেশ্বরের ফ্লাইট ধরা যেত বা কাটা যেত, যেটা বাগডোগরা থেকে, কিন্তু সেটা সম্ভব হলো না। কারণ তো সেই সময়টায় প্রায় যখন আমরা কাটছিলাম, একটু ছুটির সময়, তো এই সময়টা প্রচণ্ড রাশ থাকে ওখানটাতে, ফ্লাইট রেট ছিল অস্বাভাবিক হাই, যার ফলে আমরা একটু ভেঙে নিয়েছি। ব্যাপারটা আমাদের একটু সুবিধাজনক হয়েছে, পকেটের দিক থেকেও বটে। আর ওখানে আমরা যেহেতু ওই স্বর্গদ্বার কেন্দ্রিক একটা হোটেল চাইছিলাম, সেহেতু এটা নয় ওটা নয়, শেষটায় অনেক কিছু টান্না করে শেষটাই হয়েছে মহাসুরা প্যালেস। আপনারা যারা মহাসুরা প্যালেসে গেছেন তারা কমেন্ট করবেন যে আপনাদের হোটেল এক্সপিরিয়েন্স কেমন। আমি শুনলাম অনেকের কাছ থেকে যে খুবই ভালো হোটেলটি, কিন্তু আমাদের হয়েছে একটি রুম, কুইন সাইজ বেড। সেক্ষেত্রে ওরা হয়তো বা আমার হাজব্যান্ডকে একটা এক্সট্রা গদি দিয়ে দেবে। যা হোক, জগন্নাথ যেভাবে টানলেন সেভাবেই যাব। মূল উদ্দেশ্য সমুদ্র দর্শন, রূপো কেনা এবং অবশ্যই জগন্নাথ দর্শন। মূল উদ্দেশ্য জগন্নাথ দর্শনই। সত্যি কথা, আমি অনেকবার করে চেয়েছিলাম দুপুরে পরীক্ষার আগে একবার একটু যেতে, কিন্তু সেটা আর যা হোক হয়ে ওঠেনি এবং হয়েছে এখন যা হোক হলো। তো আমাদের যে পান্ডা ভদ্রলোকের সাথে আর কি, আমাদের পান্ডাবাবু আর কি, তিনি যখন আমরা হোটেল সুইট ভিলায় ছিলাম আগের বার, তখন যখন আমরা ওনার সাথে যোগাযোগ করেছিলাম, আমরা ঠিক করেছি ওনার সাথেই আবার যোগাযোগ করব। হোটেলের যদি কোনো পান্ডা থেকে থাকে তাকে দেখি, মানে এখনো পর্যন্ত আমাদের ওটাই ঠিক আছে যে সুরেশ বাবু, ওনার নাম সুরেশ, তো ওনার সাথেই যোগাযোগ করব। এখনো পর্যন্ত সেটাও করে উঠিনি। পরশু দিনে যাওয়া, কোনো কিছুই, মানে কোন ট্রলি নেব, কি জামা কাপড় নেবো, কিছুই ঠিক হয়নি। আর জামা কাপড়ের প্যাকিংয়ে মোটে বেশি সময় লাগে না, সময় লাগে খুচুর খাচুর, এটা ওটা সেটাতেই। এই একটু মেডিসিন নেওয়া, এই একটু সাজুগুজু জিনিস নেওয়া, এই একটু বাথরুমের জিনিসপত্র নেওয়া, এই সবগুলোতেই, এই ছোটোখাটো জিনিসগুলোতেই সময়টা লাগে বেশি, ভুলভ্রান্তি হয় বেশি। তো ঠিক আছে, আপাতত রান্নাঘরের অবস্থা বেহাল বেহাল। মানে কালকে যেহেতু আমি তো কিছুই করতে পারিনি, সবই বুম্বাদাই করেছে। রাত্রিবেলা খাওয়া দাওয়া, মেয়েরও কালকে শরীর খারাপ ছিল, আজকে তুলনামূলকভাবে ভালো। তো রান্নাঘরের অবস্থা হচ্ছে, যেহেতু বিনামাসি টামাসিরা কেউ আজকের দিনে আসবে না, সেই তো হচ্ছে এই। আমি একটু মুড়ি খেলাম, সাথে শুকনো মুড়ি, কাঁচা লঙ্কা আর একটুখানি মটরশুঁটি দিয়ে। হ্যাঁ, আর এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। এটাকে যতক্ষণ পর্যন্ত জাত করছি ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কিছু করা যাবে না। আর এই যে এটি অর্জুন কাঠ, মানে অর্জুনের ছাল, এটাকে কিছুক্ষণ ফুটিয়েছি। এটাকে আরেকবার, এটা আমার খেতে বেশ ভালোই লাগে। তো কালকে কিছুই করতে পারিনি, কিছু না, ওই আর কি বলে ওটা, ভুলে যাচ্ছে সব কিছু, যাই হোক কিছুই করতে পারিনি মোটা কথা। তো এইটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে চায়ের মতো করে খাবো, তারপর বাদ বাকি সমস্ত কাজ করব। দেখি, ফল কেনা রয়েছে অনেক, এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু না আমার মেয়ে খেতে চাইছে, না আমার খাওয়ার ইচ্ছা। ঠিক আছে, দেখি আপাতত এইটা হয়ে যাক, তারপর সমস্ত কাপও তো বন্ধ, মাছটা আমাকে হবেই। ঠিক আছে, একটি অবশিষ্ট রয়েছে, সেটা আমার মেয়ের কাপ, সেটা দিয়ে খেয়ে নিই, তারপর সব একসাথে মাজবো। শরীরে তো একটা কীরকম যেন অস্বাচ্ছন্দ্য রয়েইছে, সেটা ঠিক মানে মনের ওপরও সেটার প্রভাব পড়ছে। যে বাইরে একটু গান বাজছে, বড্ড বিরক্ত লাগছে, সেই জন্য জানলাখানা বন্ধ করে দিলাম একেবারে দুপুরবেলাতে, কিন্তু ভালো লাগছে না কোনো কিছু। তো এখন এই যে এত কাপ জমে গেছে, অন্য দিন এই সমস্ত কাজ একেবারেই কিছুক্ষণের মধ্যে হয়ে যায়, আজকে যেন কাজগুলোকে দেখেও রাগ ধরে যাচ্ছে। শরীর ভালো না থাকলে যা হয়, তাও ভগবানের অসীম কৃপা যে আজকে আলপনা দিয়ে এসেছে, না হলে আজকে সমস্ত রান্নাবান্না যদি আমাকে করতে হতো। প্রথম কথা হচ্ছে, বুম্বাদা যেহেতু আজকের দিনে কেউই বেরোতে পারেনি, ও তো যায়নি কলেজে, সেহেতু ও ছিল, ও হয়তো হেল্প করে দিত, কিন্তু এত সুন্দর রান্নাবান্না তো মানে প্রত্যেক দিনে যেরকম আমরা খেতাম সেই রকম রান্না তো আজকের দিনে হতো না, তাই না? তো যাই হোক, আলপনাদি থাকায় একটা বিশাল বড় বাঁচোয়া। আর আমি যে কাজগুলো করছি সেগুলো সবই জোরে জোরে। হ্যাঁ, তো এখন আবার অর্জুন কাঠটা খেয়ে নিয়েছি, আবার নতুন একটা বসিয়েছি। এটা আসলে একটা অর্জুন ছাল, এটা 2-3 দিন ব্যবহার করা যাবে, কিন্তু তারপর 3 দিনের পর আর ব্যবহার করা যায় না। আর এদিকে আমার বর আছে যেহেতু, তাকে একটুখানি দুধ চা করে দিচ্ছি।
আর আমার কয়েকদিন হলো এই খাওয়া দাওয়ার অনিয়মিতেই এই জিনিসটা হয়েছে। আজকের ডেটে আমি তো পরে ভয়েস দিচ্ছি, আমার আবার প্রেশার লো হয়ে গেছে জানেন তো, একটা প্রেশারের ওষুধ খেয়েই। তাই জন্য ডাক্তার না দেখিয়ে আমার পক্ষে ওষুধ খাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। আর এই যে কয়েকদিন খুব আমি দুধ চা খেয়েছি, আমার কী যে ক্ষতি করেছে এই দুধ চাটা, মানে এটা বোধহয় আমার জন্মের জন্য, মানে জন্মের মতো আমার দুধ চাটাকে আমি বর্জন করতে হবে। তো যাই হোক, আলপনাদি খাবারটা দিয়ে গেছে, খুব দ্রুত রান্নাবান্না করে ও আজকে বেরিয়ে গেছে। সেই জন্য ও আজকে দিয়েছে ঢ্যাঁড়সের তরকারি, সেদ্ধ ডাল, মাংস মানে চিকেন আর ভাত। আমার আজকে মঙ্গলবার, নিরামিষ, আমার জন্য ডাল এবং ঢ্যাঁড়সের তরকারি দিয়েছে। আমি শুধু ডালই চেয়েছিলাম, ডালের জল দিয়ে ভাত খাবো সেরকম, তাও বললো যে না, একটু ঢ্যাঁড়সের তরকারি ঢ্যাঁড়স পোস্ত দিয়ে করেছি, খেয়ে দেখো। তো এই যে কাজটুকু করেছি জোরে জোরে, তারপর শরীর একদম ছেড়ে দিয়েছে, একদম। তো যাই হোক, অতি কষ্টে উঠলাম, আলপনা দিয়ে দেখলাম ফুল দিয়ে দিয়েছে। তো সেই ফুল দিয়ে, আমার বারান্দা বাগানের ফুল দিয়েই আজকে আমার ঠাকুরের আসন একেবারে হেসে উঠেছে। আজকে বাগানে ফুল তোলাটা অসম্ভব ব্যাপার, এত চতুর্দিক থেকে পিচকিড়ি আসছে যে আজকে বাগানে গিয়ে ফুল তোলাটা মুশকিল, ছাদেও যাওয়াটা মুশকিল। কারণ ছাদ থেকেও তো এদিক থেকে না, মানে আমাদের ওই ফ্ল্যাট থেকেই 4 তলা থেকে বাচ্চাগুলো দুষ্টুমি করে পিচকিনি মারছিল। সেজন্য শুধু বারান্দা বাগানের ফুল দিয়েই দেখুন কি সুন্দর হয়ে গেছে। বারান্দা বাগানের ফুলটাকে আমি বিপদের জন্যই রেখে দিই, যেদিন মারাত্মক বৃষ্টি বা ছাদে ফুল নেই বা বাগানে ফুল নেই সেদিনকের জন্য বারান্দা বাগান, এবং আজকের দিনে এই বারান্দা বাগানই আমাদের পুজোর জন্য একমাত্র ফুলের যোগান দিল। কালকে শিলিগুড়িতে হয়েছে বেশ ভালো, রাত্রিবেলায় আমি টের পাচ্ছিলাম, আমার তখনও ঘুম আসেনি, খুব অস্বস্তি। সেই সময়টাতে প্রচণ্ড ঝোড়ো হাওয়া এবং ভীষণ পরিমাণে শিলাবৃষ্টিটা ভীষণ না হলেও ঝোড়ো হাওয়া ছিল প্রচণ্ড। তো কালকে আমার ওইটা তো আমার মনে আছে, কিন্তু তারপরে যে জামা কাপড় ছাদে আছে বা সেগুলো কিছু, ওটা একদমই মাথাতে ছিল না। সকালবেলায় উঠে গিয়ে আমরা দেখছি যে কিছু জামা কাপড় নিচেতে পড়ে রয়েছে মাটিতে, 5-6টা টব ভেঙেছে। আর যেটা হয়েছে যে কয়েকটা জামায় ওই 4 তলা থেকে পিচকিরি দিয়ে রং দিয়ে, এটা তো একদিনে বাচ্চারা একটু দুষ্টুমি করবেই, তারা যে কটা জামা ছিল সমস্ত জামা কাপড় আজকে আবার ধুতে হয়েছে মেশিনে। তো এখন আমি সেই জামা কাপড়গুলোকে মেল দিয়ে এসেছি সন্ধ্যেবেলা করে। কালকে পরশু দিন যাওয়া বেরোনো কিছুই প্যাকিং হলো না শেষ পর্যন্ত, ও কালকেই হবে। এখন এতবার ঘুরেছি, মোটামুটি জানি কি কি নিতে হবে। জানাটা একটু বন্ধ করে আমি একটু না গ্রিন টি ভিজিয়েছি, সেটা একটুখানি খেয়ে দিয়ে তারপর সব কাজ শুরু করি সন্ধ্যাবেলা যেটুকু। তবে বলতে নেই, শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে। মনে হচ্ছে প্রেশারটা স্বাভাবিক হয়ে, অসম্ভব অ্যাসিড হয়েছিল, অসম্ভব, সেইখান থেকেই বোধহয় ঝামেলাটা হয়ে গেছে। তো এটা একটু বারান্দায় হাঁটতে খাই, তারপর জামা কাপড় জায়গা মতো মেলে দেব। এবং পূর্বাভাস আছে কালকেও ভালোই বৃষ্টি হবে, তাই জন্য জামা কাপড় নিয়ে এসে ওই ঘরে দিয়ে দেবো ফ্যান চালিয়ে, নাহলে মুশকিল হয়ে যাবে আমার পক্ষে। না শুকোলে পরশু দিনই তো বেরোনো, এই রিস্কটা নেওয়া যাবে না, নাহলে এখানেই থাকতো। শরীর জুড়িয়ে যাচ্ছে একেবারে, মানে হাওয়া দিয়ে মনে হচ্ছে এই আবহাওয়াটাই যদি শিলিগুড়িতে সারা বছর থাকতো তাহলে কি ভালো হতো। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আপনারা গাছের আন্দোলন দেখে বুঝতেও পারবেন। একটু বাদে থেকে তো দারুণ হাওয়া। এই সময়টায় বাজে মোটামুটি 8:30, একটু আগে পর্যন্ত কিন্তু আমার শরীরটা খুবই খারাপ করছিল, একটু ঘুমিয়ে নিয়েছি, তারপর থেকে শরীরটা এখন অনেকটাই ভালো। আর আমি তার আগে শ্বশুরমশাইয়ের কাছে মাপতে গেছিলাম প্রেশার, উনি ম্যানুয়ালি দেখে বলে দিলেন প্রেশার মেশিনে যে আমার প্রেশারটা লো, কাজেই ডাক্তারের কাছে না জিজ্ঞেস করে ওষুধ খাওয়া আজকের দিনে যাবে না। এখন যেটুকু রাত হয়েছে, অন্য সময় এই জায়গায় করে হই করে লোকজন, কিন্তু সারাদিনে তেনারা এত হুটোপাটি করেছেন যে এই সময়টা এই জায়গাটা একেবারে নিশুত রাত হয়ে গেছে। মানে সিরিয়াসলি মনে হচ্ছে যেন এখন কত রাত হয়ে গেছে, কিন্তু এখন মোটেই রাত হয়নি। অন্য সময় এই জায়গাটা একেবারে সরগরম হয়ে থাকে, কিন্তু আজকে ওই যে তাদের সারা দিনের হুটোপাটি, লাল জলের এফেক্ট, স্নান টান করে তারা সব ঘুমিয়ে পড়েছে। ভালোই লাগছিল এই সময়টায়, একটা নীরব একটা ব্যাপার তৈরি হচ্ছিল। তার মাঝখানে আবার 2-1জন মানুষ যারা একটুখানি মানে বেশি রাত পর্যন্ত তাদের মৌতাক চলেছে, তারাও আসছেন যাচ্ছেন, কথা বলছেন, বাইক যাচ্ছে লোকজন, সেটাও হচ্ছে। অন্য দিনের মতো হট্টগোলের ব্যাপারটা নেই। আর আমার এই যে একখানা স্ট্যান্ড, এমনিতে যে সমস্ত বন্ধুরা আপনারা আমার সাথে নিয়মিত জুড়ে আছেন তারা জানেন যে আমি খুব একটা সাংসারিক ব্যাপারে না বেহিসেবে খরচা করতে পছন্দ করি না। সত্যি কথা, আমি একটু হিসেব করে খরচ করি, খরচ লিখে রাখি। সেই আমি একজন হিসেবি মানুষ হয়ে বলছি, সংসার করতে গিয়ে যে
বন্ধুরা এই জিনিসটা যে এতটা উপকারী, এতটা ব্যবহারের জন্য কার্যকরী, আমার আগের যে স্ট্যান্ডটা ছিল সেটার থেকে এটা অনেক ভালো, অনেক বেশি জামা কাপড় ধরে এবং অনেক ব্যবহারের জন্য সুবিধাজনক। তো তারপরে হঠাৎ করে একজন গায়ক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, যিনি বেশ মাথায় এখনো আবির মেখে গাল ভর্তি রং দিয়ে গানের কথা উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে কালওয়াতি সুর ভাসতে ভাসতে চলেছেন। একটু আগে তিনি বেশ চড়া স্কেলে গাইছিলেন, যখনই ক্যামেরাটা ধরলাম তার গলাটা একটু খাদে নেমে গেল, বুঝতেই পারছেন তো, পা টলমলো করছে আর কি। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই স্ট্যান্ডের কথা। আমি দেখেছি একদিন এই স্ট্যান্ডে যত জামা কাপড় ধরে, আমার ছাদের 3টে তারে তত জামা কাপড় ধরে, জানেন তো। তো এটা না সবাই কিনবেন, যাদের ছোট ফ্ল্যাট বা ছোট বাড়ি বা যাদের অনেক বড় বাড়ি তারাও। এই যে বর্ষা বাদলার দিনে কেমন সুন্দর এ ঘর থেকে ও ঘর নিয়ে গিয়ে দিব্যি ফ্যানের নিচে বসিয়ে দিলাম। আমি মিশো থেকে এটা 1600 টাকায় কিনেছি। কত 1600 টাকায় এদিক ওদিক খরচ হয়ে যায়। শুরুতে একবার ভাবলাম এই ঘরটাতে রাখবো, অনেকটা বড় জায়গা আছে, তো ফ্যানটাও মোটামুটি ভালোই জোরে চলে। তারপর ভাবলাম থাক, এই জায়গাটা না রেখে বরং যেখানে ওই টিভির ঘরটা সে ঘরটাতেই রাখি। টুপুর আবার সকালবেলায় উঠে যদি একটু পড়তে টুরতে আসে তখন আবার এটা দেখে বিরক্ত হবে, সেই জন্যই ওই ঘরেই চালান করে দিলাম এবং পাখার নিচে দিব্যি রেখে দিলাম। কি সুন্দরভাবে সকালবেলায় উঠে, আমি তো পরে ভয়েস দিচ্ছি, একদম সমস্ত শুকিয়ে গেছে, জানেন তো। খুব ভালো এই জিনিসটা। আর শিলিগুড়িতে এখন বৃষ্টি বাদলা কমে গেছে, আগে যে কি বৃষ্টি হতো, ভাবছি তখন যদি এই জিনিসটা আমি পেতাম তাহলে কতই না সুবিধে হতো। বিশেষ করে টুপুর যখন ছোট ছিল কাঁথা ভিজিয়ে ফেলতো, সেই সময়টায় যদি এই জিনিসটা পেতাম তাহলে আমার খুবই উপকারে লাগতো। এখন যদিও রাত হয়ে গেছে, ব্লগ করা ছাড়া না সে অর্থে খুব একটা মানে অন্য কিছু খেয়াল করিনি, মানে ফেসবুক দেখা বা ইউটিউবে অন্যান্য ভিডিও দেখা এ সমস্তগুলো আমার তখনও হয়নি, যার ফলে আমি তখনও জানি না যে আমার গুরু মহারাজ প্রয়াত হয়েছেন। আমি এই সময়টায় সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, তারপরে যেহেতু মাঝখানে খুব একটা মানে একেবারে ননস্টপ কাজ করছি না, একটু রয়ে রয়ে কাজ করছি, যার ফলেতে মানে পারিবারিক সময় কাটেছে। এই সময়টা বুম্বাদাও কাজ করছিল, তার সাথেও কথা হলো, মেয়ের সাথে ওই যাওয়া টাওয়া নিয়েই কথাবার্তা হচ্ছিল। সেই সময়টায় না মানে ইউটিউব দেখা বা সোশ্যাল মিডিয়া অন্যান্য সাইটে ঘোরাটা হয়নি। তো এখন যখন এইটার সমস্ত কাজকর্ম হয়ে যাবে, তারপরে যখন মোবাইলটা হাতে নিয়ে অন্য একটা কিছু দেখতে গিয়ে প্রথমেই আমার কাছে নিউজ ফিডে যেটা আসবে সেটা হচ্ছে স্বামী স্বরূপানন্দজি মহারাজ প্রয়াত হয়েছেন। এই সময় যখন আমি কাজকর্মগুলো করছি সেই সময়টায় মহারাজ আমার চলে গেছেন, কিন্তু আমি জানতে পারিনি। আজকে আমাদের শোয়াটা অনেক তাড়াতাড়ি হয়েছে, আমরা আজকে 9:45-টার মধ্যে সমস্ত কিছু খাওয়া দাওয়া এই সময়টায় বাজে, তখন ওই 9:30, 9:35 মতো বাজে। তো এই সময়টা মহারাজ আমার চলে গেছেন, সবাই জানতে পেরে গেছে, কেবলমাত্র আমিই পারিনি। যে গ্লাসে একটু গরম জল নিয়ে নিলাম, তারপর একটা ফ্যাট কাটা ড্রিঙ্ক আছে, সেটা অনেক কিছু চূর্ণ একসাথে মেশানো আছে, সেটা একটুখানি দিয়ে আবার সেটা ফুটিয়ে নিয়ে ছেঁকে সেটা যখন হাতে নিয়ে আমি চেয়ারে বসবো, তারপরেই মানে মনে হলো যে না এবার তোরা ঘরে চলে গেছে, এরপরেতে আমি এটা একটু খেয়ে নিই, তারপরেতে আমি একটু এটা ওটা সেটা দেখি। সারাদিনে কিছুই দেখা হয়নি। মূলত আমার ইচ্ছা ছিল যে আজকে সিক্রেট মিস্ট্রির একটা ভিডিও দেওয়ার কথা, আজকে ওদের দেওয়ার দিন ভিডিও, সিক্রেট মিস্ট্রি ভিডিওটা দেখব। সেই জন্যই মূলত ইউটিউবটা খুলে তখনই নিউজ ফিরে আসে আমার গুরু মহারাজের খবরটি। এখন অ্যাকোয়াগার্ডটা চলছে, চলুক সেটা। আর আমি ভাবছিলাম এই সময়টা হাসি হাসি মুখ যে এরপরেতে একটু ওটা দেখবো, এটা খেয়ে নিই এবং ব্লগটাকে শেষ করব। কিন্তু কি আর বলি। দেখলাম গুরু মহারাজ চলে গেছে। যেতেনি ওইভাবে ভেন্টিলেশনে থাকা, এত এজ হয়ে যাওয়া, কিন্তু শেষটায় চলেই গেলেন। ঠিক আছে, আমি না এটা মানে যেদিনকে আমি তো জানতামই না যে আমার গুরু মহারাজের এত শরীর খারাপ। যেদিন ওই প্রধানমন্ত্রী এলো সেদিনকে তো খবরটা মানে উনি দেখা করতে গেলেন জন্য মিডিয়ায়
আমি দেখতে পেলাম, সেদিন থেকে না আমি সমানে ভাবছি যে বাচ্চাকে যেরকম মায়েরা কোলে নেয়, মানে তারপর থেকে যখনই আমি বীজমন্ত্র, ওনার দেওয়াই তো মন্ত্র আমার, আমি তো ওনার দেওয়া বীজমন্ত্রই প্রত্যেক দিন জপ করি, তা তখন আমার না ওটা সবসময় মনে হতো যে মা এবার কোলে নিয়ে নাও। একটা মানুষ এইভাবে বেঁচে থাকতে পারে না। তিনি একটা ঘরে বন্দি হয়ে রয়েছেন, তার পাশের ঘরটাই তো তিনি যাবেন, তুমি তাকে পাশের ঘরে নিয়ে নাও, কোলে করে নিয়ে পৌঁছে দাও। এইভাবে একটা মানুষ বেঁচে থাকার থেকে তিনি রামকৃষ্ণ লোকে লীন হয়ে যাওয়াটা অনেক বেশি কাম্য। তো যাই হোক, সেটা আজকের দিনে যখন হলো, এত সব কিছু জানার পরেও যেটা হওয়ারই ছিল, এত দুঃখ পাচ্ছে, এত কষ্ট পাচ্ছিলেন, কিন্তু তাও যেন মনটা এত খারাপ হয়ে যাচ্ছে, কি বলি। আমি তো মার সাথে আর এখন কথা হয়নি, আমার সাথে মার কথা হচ্ছে সন্ধ্যেবেলাতে 6:30 মানে 7টায়। শ্রীমৎ স্বামী গৌরানন্দজি মহারাজ, আমার মায়ের গুরু মহারাজ, আমার হাজবেন্ডের, আমার ননদের, এদের সবার, উনি যখন গেছিলেন তখন মায়েরা যেন কী কী করেছিল আমার একদম মনে নেই। মাকে জিজ্ঞেস করলেও বলতে হয়তো পারবে, কিন্তু স্বামী গীতানন্দজি মহারাজ, আমার শ্বশুরমশাইয়ের গুরু মহারাজ, তিনিও যখন গিয়েছিলেন তখন আমার বিয়ে হয়নি, নাকি বিয়ে হয়েছে আমার ঠিক মনে নেই আর কি, কিন্তু উনি ঠিক কী কী করেছিলেন, দিদিমা মানে আমার দিদি শাশুড়ি আর আমার শ্বশুরমশাই, এরা হচ্ছে গুরু ভাই বোন, ঠিক আমার মা আর আমার হাজবেন্ড যেরকম গুরু ভাই বোন। তো ভান্ডারা বা মানে কি বলবো, মানে গুরু মহারাজ চলে যাওয়ার পর তো অসহ্য হয় গুরু বিয়োগ, সেটাতে ঠিক কী কী করণীয় আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে, যারা জানেন তারা। নিরামিষ খেতে হবে এটা বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু ঠিক মানে আমার শ্বশুরমশাই কী করেছিলেন নিচে গিয়ে জিজ্ঞেস করলেই হয়। কিন্তু এখন রামকৃষ্ণ মিশনের নিয়ম অনেক পরিবর্তন হয়েছে, অনেকটা কোভিডের পরবর্তী সময়, কিন্তু এই ধরনের নিয়মের কিছু পরিবর্তন হয়েছে কি না যারা একটু জানেন তারা জানাবেন। মায়ের ফোন এসেছিল, মার কাছ থেকে যেটুকু শুনলাম সে তেমন কোনো নিয়ম নেই। মা শুধু বললেন যে ঠাকুরের আসনের প্রদীপগুলো সরিয়ে রাখ, রামকৃষ্ণ মিশনে কোনো নিয়ম নেই, সেটা হচ্ছে একটু নিরামিষ খেলেও হয় না খেলেও হয়, তবে তোর মনে নেই আমি কি করেছিলাম, তার কারণটা হচ্ছে আমি তেমন কিছু করিনি। হবিষ্যি খাওয়া যায়, তবে মা হবিষ্যি করেননি। যেহেতু মা আদ্যান্ত নিরামিষাসী, সেহেতু আমার নিরামিষ খাওয়াটা আলাদা করে আর তেমন মনে নেই। এই সময়টা জপ ধ্যান প্রচুর পরিমাণে করতে হবে, 3 বার জপ ধ্যান করতে হবে। অন্য সময় তো আমরা 2 বেলা করে থাকি, এক্ষেত্রে 3 বার করে করতে হবে, এইটুকুই বললেন। আর মা বললেন যে যদি দোলের জন্য ঠাকুরকে একটুখানি আবির টাবির দিয়ে থাকিস, কেবলমাত্র ঠাকুরের আসনটা বা ঠাকুরকে ওই আবির থেকে একটুখানি মুক্ত কর, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখ। আর যেহেতু নিজেকে তুই গুরু মহারাজের কন্যা হিসেবে কল্পনা করছিস, সেহেতু 3টে দিন তোর ঠাকুরের আসনটা থেকে প্রদীপটাকে নামিয়ে রাখ। আর তারপরে যখন ভান্ডারাটা হয়ে যাবে বা 3 দিন হয়ে যাবে, তারপর এটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে আবার পুজো করতে বসিস। সে অর্থে নিয়মকানুন বিশেষ কিছু নেই বলেই আমার মামাকে জানালেন। পরের দিন আমি মহারাজকে ফোন করেছিলাম, যেটা আমি পরের দিনের ব্লগেতে ধরেছি, সেখানেও কিন্তু একই কথার পুনরাবৃত্তি মহারাজ করলেন। তো যাই হোক, আপাতত সমস্ত আবির টাবিরগুলো যেগুলো ছিল একটু আগেও দেখা যাচ্ছিল, সেগুলো সমস্ত কিছু মুছে রাখলাম এবং মায়ের কথা অনুযায়ী আমি প্রদীপটা নামিয়ে রেখে দিয়েছি। আপাতত 3 দিন আমার নিরামিষ খাওয়া চলবে। কাকতালীয়ভাবে আজকেও আমি নিরামিষ খেয়েছি মঙ্গলবার জন্য। জানতাম না যে গুরু মহারাজের আজকের দিনই শেষ দিন। একটু বেশি করে জপ ধ্যান করা, এই তো। রামকৃষ্ণ মঠ এবং মিশনে সেরকমভাবে কোনো নিয়ম নেই, কেবলমাত্র আত্মশুদ্ধি এবং জপ করা ছাড়া, অর্থাৎ পুজো করা ছাড়া, নিবেদন ছাড়া। শুধু জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া যাবে কিনা সেটা নিয়ে মায়ের একটু দ্বিধা ছিল, সেটার জন্যই আমি পরের দিন মহারাজকে ফোন করেছিলাম, তিনি জানালেন কোনো অসুবিধে নেই। আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করি বন্ধুরা। কি বলি বলুন দেখি আজকের ব্লগে, আর সেই খবরটা পাওয়ার পর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর মানে আজকের দিনে আর এই সমস্ত কথাও বলতে ভালো লাগছে না। সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে কাল। সবাই প্রার্থনায় থাকবেন, নিবেদনে থাকবেন। জয়তু শ্রী রামকৃষ্ণ, জয়তু শ্রী রামকৃষ্ণ।